সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। আজকে আমাদের ধারাবাহিক প্রক্রিয়ার ৩ নম্বর পর্ব। এই পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করব এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে জাবেদা দাখিলা। এই অধ্যায়ে সৃজনশীল খ নম্বরে আমাদেরকে বলে জাবেদা দাখিলে দিতে। তো জাবেদা দাখিলা যদি আমরা এই অধ্যায়ের খুব ভালোভাবে পারি, তাহলে এই অধ্যায় থেকে আমরা খুব সহজেই আনসার করতে পারবো। আর জাবেদা দাখিলা যদি আমরা না পারি, তাহলে খুব সহজে আমরা এখান থেকে আনসার করতে পারি না। তো আজকে আমি আপনাদের সামনে এখানের জাবেদা দাখিলাগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নিতে হবে। কারণ আমরা পূর্বের ভিডিওতে কিভাবে আমাদের সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করে এবং ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবশ্যই ধার্য করে সেই বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি। জাবেদা দাখিলা বুঝানোর পরে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো ভালোভাবে আপনারা বুঝলে খুব সহজে এখান থেকে ১০ নাম্বার বা ২০ নাম্বার উঠাতে পারবেন। কারণ আমাদের এই অধ্যায় থেকে ২ টি করে সৃজনশীল প্রশ্ন আসে। তো এখানে ভালো করে মনে রাখেন, জাবেদা দাখিলা দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে আমরা কি ধরনের জাবেদা দাখিলা দিই, অর্থাৎ এই অধ্যায়ের কি ধরনের জাবেদা দাখিলাগুলো হয়। আমরা সকলে জানি দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ পদ্ধতির আরেকটি নাম হচ্ছে অবচয়। অবচয় বলে এই অধ্যায়টিকে আমরা অনেকে চিনে থাকি। এই অধ্যায় থেকে সাধারণত আমাদের যে জাবেদাগুলো হয় তা হচ্ছে সর্বমোট ৫টি জাবেদা হয়। এই ৫টি জাবেদা যদি কারো ভালোভাবে জানা থাকে, তাহলে খুব সহজে আপনারা এখান থেকে জাবেদা দাখিলার আনসার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে এই ৫টি জাবেদা খুব সহজে বুঝিয়ে দিব। এখানে আমি আপনাদের জন্য বোর্ডে ১ম এ ৩টি জাবেদা লিখে রাখছি। এরপরে আমাদের আরো বাড়তি ২ টি জাবেদা হয়। তা হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয় করার পরে আমাদের কি লাভ হয় নাকি ক্ষতি হয়, ওই লাভ ক্ষতির জন্য আমাদেরকে অবশ্যই জাবেদা দাখিলা দিতে হবে। তো আমি আগে আপনাদেরকে বোর্ডে ৩টি জাবেদা ভালো করে বুঝিয়ে দিব। তারপর আমি আপনাদেরকে উদাহরণের সাহায্যে আমাদের কিভাবে লাভ বা ক্ষতির জাবেদা দিতে হয় তা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। দেখেন, আমরা এখানে প্রথমে যেটি লিখে রাখছি তা হচ্ছে জাবেদা দাখিলা। জাবেদা দাখিলার ভিতরে আমরা প্রথম যে জাবেদা দিব তা হচ্ছে সম্পত্তি ক্রয়ের জাবেদা। ভালো করে মনে রাখেন, যখনই আমরা অঙ্কগুলো করতে যাব তখন অবশ্যই আমাদের প্রশ্নের ভিতরে কোম্পানি স্থায়ী সম্পত্তি ক্রয় করবে, অর্থাৎ যে সম্পত্তিটা সে ক্রয় করবে, ক্রয়ের জন্য আমাদেরকে অবশ্যই জাবেদা দাখিলা দিতে হবে। দেখেন আমরা জাবেদা দাখিলা কিভাবে দিই। যদি সম্পত্তি ক্রয় করা হয় তাহলে জাবেদা দাখিলা দেওয়া হবে, ধরে নেন একটি মেশিন ক্রয় করা হচ্ছে, তাহলে আমরা এখানে লিখবো মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। অনেকেরই যে সমস্যা হয় তা হচ্ছে এখানে কি আমরা ব্যাংক হিসাব লিখবো নাকি নগদান হিসাব লিখবো। ভালো করে মনে রাখবেন, যদি আপনারা আমদানি করেন তাহলে অবশ্যই ব্যাংক হিসাব লিখবেন। আর যদি আপনারা দেখেন আমদানি বা আমদানি নেই অথবা ব্যাংকের মাধ্যমে ক্রয় এটিও বলা নেই, তাহলে আপনারা এখানে অবশ্যই নগদান কথাটি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা এখানে প্রথমে যে সূত্রটি মনে রাখবেন তা হচ্ছে সম্পত্তি ক্রয়ের জাবেদা। কি কি? মেশিন হিসাব ডেবিট, অর্থাৎ যে সম্পত্তিটি ক্রয় করবো তাকে ডেবিট দিকে লিখে ফেলবো। তারপর নগদান হিসাব বা ব্যাংক হিসাবকে লিখবো আমরা কি ক্রেডিট দিকে। তারপরে আসেন আমাদেরকে এখানে দ্বিতীয় যে জাবেদা দাখিলে দিতে হয় তা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আমাদেরকে এখানে দ্বিতীয় জাবেদা দিতে হয় তা হচ্ছে অবচয়ের জাবেদা। তো অবচয়ের জাবেদা আমরা কেন দিই? দেখেন, আমরা এখন যে অধ্যায়টি করি তাই হচ্ছে কি অবচয়ের অধ্যায়। আমরা অনেকে বললে এটি চিনে থাকি। অবচয় বলতে কি বোঝায়? অবচয় বলতে বোঝানো হচ্ছে একটি স্থায়ী সম্পত্তি দীর্ঘদিন ব্যবহার করার ফলে এর যে ক্ষয় হয়, ওই ক্ষয়টাকে বা ওর ক্ষতিটাকে সাধারণত বলা হয় অবচয় বলে। আর অবচয় প্রতিষ্ঠানের জন্য একটি কি হয়? ব্যয় হয়। সেজন্য আমরা যে স্থায়ী সম্পত্তিটি ব্যয় করব, অর্থাৎ যে স্থায়ী সম্পত্তিটি আমরা ব্যবহার করব, তার যে ক্ষয় হবে, ওই ক্ষয়টাকে যেহেতু আমরা অবচয় বলি, আর অবচয়ের জন্য আমাদেরকে অবশ্যই জাবেদা দাখিলা দিতে হবে। দেখেন, আমরা এখানে একটি মেশিন ক্রয় করছি। তাহলে এই মেশিনটা যদি আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহার করি তাহলে এর একটি ক্ষয় হবে। আর ওই ক্ষয়টাকে যেহেতু আমরা অবচয় বলি, সেজন্য অবচয় প্রতিষ্ঠানের জন্য একটি কি ব্যয় হয়। আর আমরা অবচয়ের জাবেদা কিভাবে দিই? আমাদের অবশ্যই মনে রাখতে হবে দ্বিতীয় জাবেদা হবে কি অবচয়ের জাবেদা। তাহলে আমরা এখানে লিখবো অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। দেখেন, অনেকে যে ভুলটি করে তা মনে করে কি অবচয় হিসাব ডেবিট, যেহেতু মেশিনটি ক্ষয় হয়েছে সেজন্য আপনারা এখানে লেখেন মেশিন হিসাব ক্রেডিট। না, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। ভালো করে মনে রাখবেন, অবচয়ের জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় একটি ব্যয়, এটা আমরা বুঝি। আর পুঞ্জীভূত অবচয় হিসাব এটা আমাদের জন্য একটি বিপরীত সম্পত্তি। বিপরীত সম্পত্তি কি? বিপরীত সম্পত্তি হচ্ছে যা সম্পদের পরিমাণকে হ্রাস করে। দেখেন, পুঞ্জীভূত অবচয় কি তা আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করছি। প্রতি বছর অবচয়গুলোকে যখন আমরা যোগ করব,
যোগ করার পরে আমাদের যে অবচয় আসবে তাকে আমরা কি বলে থাকি? পুঞ্জীভূত অবচয় বলে থাকি। আর পুঞ্জীভূত অবচয় সম্পত্তি থেকে যেহেতু বাদ যায়, তার মানে এটা একটি বিপরীত সম্পত্তি। আর আমরা সকলে জানি সম্পদ ডেবিট দিকে যায়, আর বিপরীত সম্পত্তি কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। সেজন্য আমরা পুঞ্জীভূত অবচয় হিসেবকে ক্রেডিট দিকে লিখে ফেলবো। তারপরে আমাদেরকে মনে রাখতে হবে ৩ নম্বর জাবেদা হচ্ছে আমাদের অবচয় বন্ধের জাবেদা। ভালো করে মনে রাখেন, অবচয় রদ্দের ক্ষেত্রে আমরা প্রথমে যে জাবেদা দিব সম্পত্তি ক্রয়ের জাবেদা, তারপর হচ্ছে অবচয়ের জাবেদা, তারপরে ৩ নম্বর জাবেদা আমাদের সবসময় হবে অবচয় বন্ধের জাবেদা। তো অবচয় বন্ধের জাবেদা কিভাবে দিই দেখেন, আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। ভালো করে মনে রাখেন, অনেকে আপনারা প্রশ্নের ভিতরে দেখেন বা গাইডে সমাধানে দেখেন আয় বিবরণী। আয় বিবরণী যে কথা, আয় সারাংশ একই কথা। অবশ্যই মনে রাখবেন, অবচয় বন্ধের জাবেদা হবে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। অবচয় বন্ধের জাবেদা, কারণ একটা আর্থিক বছরের ভিতরে আমাদের যে নামিক হিসাবগুলো থাকে বা অস্থায়ী হিসাবগুলো থাকে, এই অস্থায়ী হিসাব বা নামিক হিসাবগুলোকে আমরা বন্ধ করে ফেলি। অবচয় প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়। এই ব্যয় কিন্তু আমাদের আবার দ্বিতীয় বছরে, অর্থাৎ এই আর্থিক বছরের ভিতরে এই ব্যয়টাকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে। আর যে ব্যয় একটি আর্থিক বছরের ভিতরে বন্ধ করে দিতে হয়, তাকে আমরা কিভাবে বন্ধ করি? আমরা বন্ধ করি আয় সারাংশের মাধ্যমে বা আয় বিবরণীর মাধ্যমে। তো আয় বিবরণীর মাধ্যমে যেহেতু আমরা বন্ধ করব, আর যে জিনিসটা আমাদের দেখেন ডেবিট দিকে ছিল, আমরা এখানে অবচয় ছিল আমাদের কোন দিকে? ডেবিট দিকে। এখন যেহেতু আমরা অবচয়কে বন্ধ করব, তাকে নিয়ে যাব আমরা বিপরীত পাশে, অর্থাৎ ক্রেডিট দিকে নিয়ে যাব। আর আমরা বন্ধ করব কি দ্বারা? আয় সারাংশ দ্বারা। আয় সারাংশ লিখবো আমরা কোন দিকে? ডেবিট দিকে। এটা আপনারা অঙ্ক করলে আরো খুব সহজে বুঝতে পারবেন। তো এই ৩টি জাবেদা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই ৩টি জাবেদা আমাদের প্রতিটি অঙ্কের ক্ষেত্রে সেম থাকে এবং আমাদেরকে ধারাবাহিকভাবে এই জাবেদাগুলো দিতে হয়। এরপরে আমাদের বাড়তি যে ২টি জাবেদা আছে, ওই ২টি জাবেদা এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব উদাহরণের সাহায্যে। এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব পরবর্তী যে ২টি জাবেদা আমাদেরকে দিতে হয়। এই জাবেদা দাখিলাগুলো আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ আমাদেরকে প্রশ্নের ভিতরে তারা বলে মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। যখনই আমাদেরকে প্রশ্নের ভিতরে বলবে মেশিনের বিক্রয়জনিত লাভ বা আসবাবপত্রটির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করতে, তখনই আমাদেরকে সাধারণত জাবেদা দাখিলা দিতে হয়। আর এই জাবেদা দাখিলা একটু ভালোভাবে বুঝলে খুব সহজে আপনারা এই প্রশ্নগুলোর জাবেদা দাখিলা আনসার করতে পারবেন। তো দেখেন, আমি এখানে আপনাদের জন্য লিখে রাখছি লাভ বা ক্ষতির জাবেদা। তো প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে বুঝবো একটি ব্যবসায় প্রতিষ্ঠানে আমার মেশিনটি বিক্রয় করে কি লাভ হয়েছে নাকি আমাদের ক্ষতি হয়েছে? তো এটি জানার জন্য আপনাদেরকে অবশ্যই কিছু নিয়ম ভালোভাবে শিখতে হবে। আমি এখানে আপনাদের জন্য একটি উদাহরণ লিখে রাখছি। দেখেন, উদাহরণটি হচ্ছে মেশিনের ক্রয় মূল্য ৫ লক্ষ টাকা। ধরে নেন আপনি একটি স্থায়ী সম্পত্তি ক্রয় করছেন, যা ক্রয় মূল্য হচ্ছে কত? ৫ লক্ষ টাকা। এখন এই স্থায়ী সম্পত্তি আপনি কি করছেন? দীর্ঘদিন ব্যবহার করার ফলে এটি আবার কি করে ফেলছেন? আপনি বিক্রয় করে ফেলছেন। বিক্রয় করার ফলে আপনার দেখেন ৪ লক্ষ টাকায় বিক্রয় করছেন। যে স্থায়ী সম্পত্তি ৫ লক্ষ টাকা দিয়ে ক্রয় করছেন, তা আবার কত টাকা দিয়ে বিক্রি করছেন? ৪ লক্ষ টাকা বিক্রি করছেন। আর যে মেশিনটা আমি বিক্রয় করছি, এই মেশিনটা আমি দীর্ঘদিন ব্যবহার করার ফলে তার যে অবচয়গুলো হয়েছে, সকল অবচয়গুলোকে আমরা যখন যোগ করি, তখন আমরা পাই পুঞ্জীভূত অবচয়। ধরে নিন মেশিনটির পুঞ্জীভূত অবচয় ২ লক্ষ টাকা। এখন আপনি কিভাবে বুঝবেন এই স্থায়ী সম্পত্তি বিক্রয় করলে আপনার কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? সেজন্য আপনাদেরকে অবশ্যই যে জিনিসটি জানতে হবে তা হচ্ছে বই মূল্য বা পুস্তক মূল্য। ভালো করে মনে রাখেন, ২য় পর্বে আমি আলোচনা করছি। ১ম পর্বে আলোচনা করছি স্থায়ী সম্পত্তির বই মূল্য বা পুস্তক মূল্য কিভাবে বের করে। যদি স্থায়ী সম্পত্তির বই মূল্য বা পুস্তক মূল্য বের করতে পারেন, তাহলে আপনি খুব সহজে লাভ হইছে নাকি ক্ষতি হইছে অবশ্যই খুব সহজে কি করতে পারবেন? বের করে নিতে পারবেন। সেজন্য আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, লাভ বা ক্ষতির পরিমাণ বের করার জন্য আপনাদেরকে অবশ্যই বই মূল্য বা পুস্তক মূল্যের পরিমাণ কি করতে হবে? নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এখানে যে জিনিসটা লিখব তা হচ্ছে বই মূল্য। আমরা আগে যে স্থায়ী সম্পত্তিটি আছে তার বই মূল্য বের করব। তো বই মূল্য কত দেখেন। এখানে লিখবেন বই মূল্য যে কথা, পুস্তক মূল্য কি কথা? একই কথা। এখানে বই মূল্য আমরা কিভাবে বের করি? আমরা বই মূল্য বের করি মেশিনের ক্রয় মূল্য, অর্থাৎ যে মেশিনটি আমি ক্রয় করব তার ক্রয় মূল্য কত? বা যে স্থায়ী সম্পত্তি আমি ক্রয় করব তার ক্রয় মূল্য কত? যে স্থায়ী সম্পত্তিটি ক্রয় করবেন তার ক্রয় মূল্য থেকে আপনি পুঞ্জীভূত অবচয়টাকে কি করে ফেলবেন? বিয়োগ করে ফেলবেন। এই পুঞ্জীভূত অবচয় এখান থেকে কি করে ফেলবেন? বিয়োগ করে ফেলবেন। তাহলে ভালো করে মনে রাখেন, আমরা বই মূল্য কিভাবে বের করি? বই মূল্য বের করি ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টাকে কি করে ফেলবো? বিয়োগ করে ফেলবো। এখন আসেন, আমরা যে মেশিনটি ক্রয় করছি তার ক্রয় মূল্য হচ্ছে কত? ৫ লক্ষ টাকা। আমরা এই ক্রয় মূল্য ৫ লক্ষ টাকা থেকে মেশিনের পুঞ্জীভূত অবচয় কত? ২ লক্ষ টাকা। এই ২ লক্ষ টাকা বিয়োগ করে ফেলবো। বিয়োগ করার পরে আপনি দেখেন এখানে আসে কত? ৩ লক্ষ টাকা।
এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে কেন বইমূল্য বের করছি মেশিনের স্থায়ী সম্পত্তির পরিমাণ অর্থাৎ লাভ বা ক্ষতির পরিমাণ বের করার জন্য। অবশ্যই মনে রাখবেন লাভ বা ক্ষতি বের করতে হলে বইমূল্য বের করতে হবে। বইমূল্য বের করে কিভাবে ক্রয় মূল্য থেকে আমরা অবশ্যই পুঞ্জীভূত অবস্থাটা কি করে ফেলবো বিয়োগ করে ফেলবো। বিয়োগ করার পরে আমাদের যা আসবে তাই হচ্ছে আমাদের কি বইমূল্য। প্রশ্ন হচ্ছে বইমূল্যটা কি? বইমূল্য ধরে নেন এটি হচ্ছে বর্তমান মূল্য, অর্থাৎ আপনার কাছে যে স্থায়ী সম্পত্তিটি ছিল তা যখন বিক্রয় করছেন তার বর্তমান মূল্য কত ছিল। দেখেন আমাদের এখন বইমূল্য যেটি বর্তমান মূল্য হচ্ছে কত 3 লক্ষ টাকা, অর্থাৎ যে স্থায়ী সম্পত্তিটি আমি বিক্রয় করছি তার বর্তমান মূল্য আমার কাছে হচ্ছে 3 লক্ষ টাকা। কিন্তু এই স্থায়ী সম্পত্তিটি বিক্রি করার সময় আমি কি বইমূল্য থেকে কম বিক্রয় করছি নাকি বেশি বিক্রয় করছি এটি একটু দেখতে হবে। দেখেন আমরা এখানে বিক্রয় করছি কত, বিক্রয় করছি 4 লক্ষ টাকা। তাহলে দেখেন স্থায়ী সম্পত্তির বর্তমান মূল্য বা বইমূল্য হচ্ছে 3 লক্ষ টাকা, আর তাকে আমি বিক্রয় করছি কত 4 লক্ষ টাকা। তাহলে এখানে আমার 1 লক্ষ টাকা লাভ হয়। সেজন্য আপনাদেরকে বুঝতে হবে বইমূল্য আমরা কেন বের করি। বইমূল্য বের করলে আমরা সাধারণত বুঝবো এটি কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তাহলে আমরা এখান থেকে বুঝি যেহেতু বইমূল্য 3 লক্ষ টাকা আর তার থেকে বিক্রয় মূল্যের পরিমাণ বেশি, তাহলে আমাদের এখানে কি হয়েছে লাভ হয়েছে। সেজন্য আপনাদেরকে এখানে লাভের পরিমাণ বের করতে হবে। তো লাভের পরিমাণ আপনি কিভাবে বের করবেন? দেখেন লাভ লাভ আমরা বের করব বিক্রয় মূল্য থেকে। বিক্রয় মূল্য থেকে যখন আমরা বই মূল্যটাকে বিয়োগ করে ফেলব, এই বই মূল্যটাকে যখন আমরা বিয়োগ করে ফেলব তখনই আমাদের লাভের পরিমাণ চলে আসবে। বিক্রয় মূল্য 4 লক্ষ টাকা আর বই মূল্য হচ্ছে আমাদের কত 3 লক্ষ টাকা। এটি আমরা কি করে ফেলবো বিয়োগ করে ফেলবো। তাহলে আমাদের লাভের পরিমাণ হচ্ছে কত 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার জন্য এখন আপনাদেরকে কি করতে হবে, জাবেদা দাখিলা দিতে হবে। তো লাভের জন্য জাবেদা দাখিলা কিভাবে দিতে হবে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনাদেরকে যখনই জাবেদা দাখিলা দিতে বলবে লিখবেন এখানে লাভের জাবেদা। লাভের জাবেদা, এই লাভের জাবেদা কথাটি এখানে লিখে নেবেন। লেখার পরে দেখেন এখন আপনি খেয়াল করেন কিভাবে জাবেদা দাখিলা দিবেন লাভের জাবেদা। ভালো করে মনে রাখবেন আপনি এখানে স্থায়ী সম্পত্তি বিক্রয় করছেন। যখন আপনি স্থায়ী সম্পত্তি বিক্রি করছেন স্থায়ী সম্পত্তি বিক্রির মাধ্যমে আপনার কাছে কি আসে নগদ টাকা আসে। সেজন্য আপনি এখানে সবসময় লাভের জাবেদা যেভাবে দিবেন লিখবেন এখানে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট এই কথাটি এখানে লিখে ফেলবেন। নগদান হিসাব ডেবিট দিকে লেখার পরে দেখেন আপনি মেশিনটি কত টাকা বিক্রি করছেন। আপনি যে মেশিনটি বিক্রয় করছেন বিক্রয় করার পর আপনার কাছে 4 লক্ষ টাকা আসছে নগদ। সেজন্য আপনি এখানে 4 লক্ষ টাকা লিখে ফেলবেন নগদের ঘরে। এই নগদের ঘরে 4 লক্ষ টাকা লিখে ফেলবেন। এখন আসেন যে স্থায়ী সম্পত্তিটি আপনি বিক্রয় করে ফেলছেন, বিক্রয় করার কারণে আপনার কাছে নগদ টাকা আসে। আর স্থায়ী সম্পদ নামক কি সম্পদের পরিমাণ আপনার থেকে চলে যায়, অর্থাৎ সম্পদের পরিমাণ হ্রাস পায়। সেজন্য যেহেতু আমি মেশিনটি বিক্রি করে ফেলছি তাহলে মেশিন নামক সম্পদের পরিমাণ আমার থেকে কি পেয়েছে হ্রাস পেয়েছে। সেজন্য আমরা এটিকে লিখবো ক্রেডিট দিকে, কারণ আমরা জানি সম্পদ হ্রাস পেলে কোন দিকে যায় ক্রেডিট দিকে যায়। আমরা এখানে লিখবো মেশিন হিসাব ক্রেডিট। এখানে আমরা মেশিন হিসাবকে ক্রেডিট দিকে লিখবো। দেখেন যে মেশিনটা আমি বিক্রয় করছি তার মূল্য কত ছিল 5 লক্ষ টাকা ছিল। আমরা এখানে লিখে ফেলবো 5 লক্ষ টাকা, এটি লিখে ফেলবো। এরপর আপনাদেরকে যে জিনিসটি বুঝতে হবে তা হচ্ছে আপনি যখন একটি স্থায়ী সম্পত্তি বিক্রয় করে ফেলবেন স্থায়ী সম্পত্তি বিক্রয় করার সাথে সাথে তার সকল হিসাব আপনি কি করে ফেলবেন বন্ধ করে ফেলবেন। এটা একটু ভালো করে মনে রাখবেন, কারণ যে স্থায়ী সম্পত্তি আপনি বিক্রয় করে ফেলছেন তার হিসাব কি আপনি পরবর্তী বছর থেকে রাখবেন না, সাথে সাথে তার সকল হিসাব আপনি কি করে ফেলবেন বন্ধ করে ফেলবেন। দেখেন আমাদের এখানে যে স্থায়ী সম্পত্তি আমরা বিক্রি করছি তার একটি পুঞ্জীভূত অবচয় আছে। এই পুঞ্জীভূত অবচয়টাকে আমরা কি করে ফেলবো সাথে সাথে বন্ধ করে ফেলবো, কারণ তার হিসাব আমরা পরবর্তী বছরে আর নিব না। সেজন্য যখনই আপনারা স্থায়ী সম্পত্তি বিক্রয় করবেন সাথে সাথে পুঞ্জীভূত অবস্থাটাকে কি করে ফেলবেন বন্ধ করে ফেলবেন। আমরা একটু আগে জাবেদা দেখিয়েছি পুঞ্জীভূত অবচয় কোন দিকে যায় ক্রেডিট দিকে যায়, আর যাকে আমরা বন্ধ করে ফেলবো তা এখন কোন দিকে যাবে বিপরীত পাশে চলে যাবে, অর্থাৎ ডেবিট দিকে চলে যাবে। সেজন্য আমরা এখানে পুঞ্জীভূত অবচয় হিসাবকে লিখবো ডেবিট দিকে। পুঞ্জীভূত অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব আমাদের কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে। দেখেন আমাদের পুঞ্জীভূত অবচয়ের টাকা কত 2 লক্ষ টাকা, আমরা 2 লক্ষ টাকা এখানে বসিয়ে দিব। তারপরে আমাদেরকে খেয়াল করতে হবে যে বিষয়টি তা হচ্ছে এই মেশিনটি বিক্রয় করে কি আমার লাভ হয়েছে না, সেজন্য আমরা এখানে লিখবো লাভ হিসেবকে ক্রেডিট দিকে, কারণ আমরা সকলে জানি লাভ কোন দিকে যায় ক্রেডিট দিকে যায়। আমরা এখানে অবশ্যই যে জিনিসটা লিখবো তা হচ্ছে
মেশিনের বিক্রয়জনিত লাভ, এখানে অবশ্যই আপনারা কথাটি বড় করে লিখবেন, মেশিনের বিক্রয়জনিত লাভ হিসাব, এই হিসাব কথাটি আপনারা এখানে কি করবেন, লিখে নেবেন। আর লাভ কোন দিকে যাবে, ক্রেডিট দিকে যাবে। তাহলে কত টাকা আমাদের লাভ হয়, আমাদের লাভ হয় এখানে 1 লক্ষ টাকা। তাহলে আপনারা এখান থেকে ভালো করে খেয়াল রাখবেন, যখনই আপনারা লাভের জাবেদা দিতে যাবেন তখন আমাদেরকে এইভাবে জাবেদা দাখিলা দিতে হবে। কিভাবে জাবেদা দাখিলা দিতে হবে, নগদান হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব। লাভ হলে লাভ সবসময় ক্রেডিট দিকে যাবে, সেজন্য আমরা লাভ হিসেবে লিখবো ক্রেডিট দিকে। আর যেহেতু মেশিনটি বিক্রি করে ফেলছি, আমার কাছে সম্পদ কমে যায়, সেজন্য আমরা মেশিন হিসেবকে লিখবো ক্রেডিট দিকে। এখন খেয়াল করেন, আমাদের দেখেন ক্রেডিট দিকের টাকা দুইটি কিন্তু সেম আছে। ক্রেডিট দিকে লাভ হচ্ছে 1 লক্ষ টাকা, মেশিন হচ্ছে 5 লক্ষ টাকা, টোটাল হচ্ছে কত, 6 লক্ষ টাকা। আবার আমাদের ডেবিট দিকে নগদের ঘরে 4 লক্ষ টাকা, পুঞ্জীভূত হচ্ছে কত, ডেবিট দিকে 2 লক্ষ টাকা, তাহলে কত, 6 লক্ষ টাকা। অর্থাৎ ডেবিট ক্রেডিট আমাদের দুটি কি আছে, সমান আছে। এইভাবে আমাদেরকে লাভের জাবেদা দাখিলা দিতে হয়। এখন আমি আপনাদেরকে কিভাবে ক্ষতির জাবেদা দাখিলা দিতে হয় উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিব। এখন আমি আপনাদেরকে ক্ষতির জাবেদাটি বুঝিয়ে দেব। দেখেন আমরা এখানে সেম উদাহরণটি লিখে রাখছি আপনাদের জন্য, শুধুমাত্র এখানে আমরা পরিবর্তন করছি যে জিনিসটি, তা হচ্ছে মেশিন ক্রয় মূল্য কত, 5 লক্ষ টাকা ছিল আমাদের, মেশিনের বিক্রয় মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। এখন আমরা যে মেশিনটি বিক্রয় করছি তার মূল্য হচ্ছে কত, 2 লক্ষ টাকা। এরপর আমাদের পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ 2 লক্ষ টাকা, আগের মতোই আমাদের কি আছে, সেম আছে। এখন আমরা এখানে বুঝবো কিভাবে আমাদের মেশিনটি বিক্রয় করে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তার জন্য আপনাদেরকে অবশ্যই একটু আগে আমি বলছি বই মূল্যের পরিমাণ আপনাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তো সেজন্য এখানে লিখবেন বই মূল্য বা পুস্তক মূল্য, কথাটি আপনারা এখানে কি করবেন, লিখে নেবেন। তো একটু আগে বলছি বই মূল্য বা পুস্তক মূল্য কিভাবে বের করে, অর্থাৎ মেশিনের ক্রয় মূল্য থেকে, দেখেন ক্রয় মূল্য কত, 5 লক্ষ টাকা। এই ক্রয় মূল্য থেকে যখনই আমরা পুঞ্জীভূত অবচয়টাকে বিয়োগ করে ফেলবো, তখনই আমরা কি পাবো, বই মূল্যের পরিমাণ পেয়ে যাব। তাহলে আমাদের এখানে দেখেন বই মূল্যের পরিমাণ কত, 3 লক্ষ টাকা। এখন আমরা একটু আগে বলছি বই মূল্য যে কথা, আমাদের বর্তমান মূল্য কি কথা, একই কথা। তাহলে এটি যদি আমাদের বর্তমান মূল্য হয়, এখন আমাদের একটি স্থায়ী সম্পত্তির বর্তমান মূল্য 3 লক্ষ টাকা। আর ওই স্থায়ী সম্পত্তিটি দেখেন আমরা বিক্রি করছি কত, মেশিনের বিক্রয় মূল্য 2 লক্ষ টাকা। দেখেন আমার 3 লক্ষ টাকা জিনিস আমি যদি 2 লক্ষ টাকা বিক্রি করে ফেলি, তাহলে অবশ্যই আমার কি হবে, ক্ষতি হবে। সেজন্য আমরা এখানে ক্ষতির পরিমাণটা বের করে নেব। তো ক্ষতির পরিমাণ আমরা কিভাবে বের করব, দেখেন ক্ষতির পরিমাণ আমরা বের করব যার মূল্য বেশি, বিক্রয় মূল্যের মূল্য বেশি নাকি বই মূল্যের মূল্য বেশি। এখানে আমাদের বই মূল্যের মূল্য বেশি, সেজন্য আমরা এখানে লিখব 3 লক্ষ টাকা আগে, অর্থাৎ বই মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য যে 2 লক্ষ টাকা আছে তা বিয়োগ করে ফেলবো। এটা একটু ভালো করে মনে রাখবেন কিভাবে আমরা ক্ষতির পরিমাণ বের করি। বই মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে আমরা ক্ষতি পাবো 1 লক্ষ টাকা। এই যে 1 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, এখন আমাদেরকে এই ক্ষতির জন্য জাবেদা দাখিলা দিতে হবে। তো এখানে দেখেন আমরা জাবেদা দাখিলা কিভাবে দিই। আমরা এখানে প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে ক্ষতির জাবেদা, ক্ষতির জাবেদা। এটা আমরা আগে কি করব, লিখে নেব। দেখেন যে স্থায়ী সম্পত্তিটা আপনি বিক্রয় করছেন, বিক্রয় করে কি আপনার কাছে নগদ টাকা আসছে না, সেজন্য আমরা এখানে জাবেদা সব সময় মনে রাখবেন ক্ষতি হোক লাভ হোক, তাহলে আমাদেরকে অবশ্যই যেহেতু বিক্রয় করছি নগদ টাকা আসে, আমরা এখানে লিখবো নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট দিকে লিখে ফেলবো, কারণ নগদ টাকা আসে, নগদ টাকা আমার জন্য কি সম্পদ। তো দেখেন আমরা কত টাকা বিক্রি করছি, মেশিনটি বিক্রি করছি আমরা 2 লক্ষ টাকা, সেজন্য আমরা নগদের ঘরে 2 লক্ষ টাকা লিখে ফেলবো, কারণ নগদে আমার কাছে কত টাকা আসে, 2 লক্ষ টাকা আসে। যে মেশিনটি বিক্রি করছি, মেশিনটি বিক্রি করার কারণে আমার থেকে সম্পদের পরিমাণ হ্রাস পাবে, সেজন্য আমরা এখানে মেশিন হিসাবকে লিখবো কোন দিকে, ক্রেডিট দিকে লিখবো, মেশিন হিসাব ক্রেডিট, মেশিন হিসাব ক্রেডিট দিকে লিখে ফেলবো আমরা। কত টাকার মেশিন, আমাদের 5 লক্ষ টাকার মেশিন, সেজন্য আমরা এখানে 5 লক্ষ টাকা লিখে ফেলবো। এরপরে দেখেন আমরা এই মেশিনটি, যে মেশিনটি বিক্রি করব তার সকল হিসাব আমরা সাথে সাথে কি করে ফেলবো, বন্ধ করে ফেলবো। অর্থাৎ পরবর্তী বছরে আমরা আর কি করব না, নেব না। অর্থাৎ যে জিনিসটা আমার কাছে নাই তার হিসাব কি আমরা রাখবো না, আমরা কখনোই তার হিসাব রাখি না। সেজন্য আমাদেরকে অবশ্যই তার সাথে সাথে পুঞ্জীভূত অবচয়টাকে আমরা কি করে ফেলবো, বন্ধ করে ফেলবো। অর্থাৎ তার যত প্রকার হিসাব থাকবে সাথে সাথে আমরা কি করে ফেলবো, বন্ধ করে ফেলবো। সেজন্য আমরা পুঞ্জীভূত অবচয়টাকে কি করে ফেলবো, বন্ধ করব। আর দেখেন পুঞ্জীভূত অবচয় আমাদের সবসময় ক্রেডিট দিকে থাকে, যখন আমরা এটিকে বন্ধ করব তখন তা কোন দিকে যাবে, ডেবিট দিকে চলে যাবে। আমরা এখানে লিখব পুঞ্জীভূত অবচয়, কথাটি আমরা এখানে কি করব, লিখে নিব। পুঞ্জীভূত অবচয় হিসাব লিখবো আমরা ডেবিট দিকে। তো কত টাকা আমাদের পুঞ্জীভূত অবচয়, 2 লক্ষ টাকা, আমরা 2 লক্ষ টাকা ডেবিট দিকে লিখে ফেলবো।
এরপরে দেখেন যে মেশিনটি আপনি বিক্রয় করছেন এটি বিক্রয় করে আপনার ক্ষতি হয়েছে, আমরা এখানে ক্ষতি পেয়েছি কত 1,00,000 টাকা। আর দেখেন ক্ষতি বা ব্যয় এটি কোন দিকে যায়, সবসময় ডেবিট দিকে যায়। সেজন্য আপনারা এখানে লিখবেন মেশিনের বিক্রয়জনিত ক্ষতি, লিখবেন মেশিনের বিক্রয়জনিত ক্ষতি, আমি এখানে সংক্ষেপে লিখছি ক্ষতি হিসাব কোন দিকে যাবে, ডেবিট দিকে যাবে। কত টাকা, 1,00,000 টাকা। আমরা 1,00,000 টাকা এখানে ডেবিট দিকে লিখে ফেলবো। তাহলে দেখেন ক্ষতির জাবেদা আপনারা কিভাবে দেন, নগদান হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট, ক্ষতি হিসাব ডেবিট। শুধু যে মেশিনটা আমি বিক্রয় করব তাকে আমরা কোন দিকে লিখে ফেলবো, ক্রেডিট দিকে লিখে ফেলবো, কারণ সম্পদের পরিমাণ কি পায়, হ্রাস পায়। তাহলে আমাদের ডেবিট দিকে 3টি জায়গার টাকা যখন আমরা যোগ করব তখন আমাদের আসবে এখানে 5,00,000 টাকা, আর ক্রেডিট দিকে আমাদের কত আছে, 5,00,000 টাকা আছে। তার মানে আমাদের জাবেদাটি কি আছে, সঠিক আছে। তো এইভাবে সাধারণত আমাদেরকে লাভ বা ক্ষতির জাবেদা দিতে হয়, আবার এই অধ্যায়ে জাবেদা দাখিলাগুলো দিতে হয়। তো এগুলো যদি ভালোভাবে বুঝেন তাহলে আপনারা খুব সহজে প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ এই অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে 2023 সালের প্রশ্ন সবগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব ধারাবাহিকভাবে। সকলেই আমাদের সাথে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।